ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির জাদুকরী হাত, বিদেশি অস্ত্রকে নিজের করে নেওয়ার অসাধারণ ক্ষমতা। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং। মার্কিন ড্রোন হোক বা ন্যাটোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ইরানের বিজ্ঞানীরা সেগুলোকে হুবহু কপি করে ফেলেন যেন জাদুর ছোঁয়ায়। এই দক্ষতা শুধু ইরানের সামরিক শক্তিকে বাড়িয়েই দেয়নি, বরং বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ইরান এই অসাধ্য সাধন করছে? রাশিয়ার সহায়তায় ইরানের প্রযুক্তি বিপ্লব। সিএনএন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক মার্কিন ও ন্যাটো অস্ত্র ইরানে পাঠাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম সবই ইরানের গবেষণাগারে পৌঁছেছে। ইরানি বিজ্ঞানীরা সেগুলোকে বিশ্লেষণ করে হুবহু কপি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় ইরান শুধু বিদেশি প্রযুক্তি শিখছে না, বরং নিজস্ব অস্ত্রশস্ত্রের ভাণ্ডারও সমৃদ্ধ করছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাফল্যের গল্প। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র কপি করা। মার্কিন ড্রোন কপি। 2011 সালে ইরান একটি মার্কিন ড্রোন জব্দ করে, যার নাম ছিল RQ-170 সেন্টিনেল। এই ড্রোনটি তৈরি করেছিল বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ইরানি বিজ্ঞানীরা এই ড্রোনটি রিভার্স ইঞ্জিনিয়ার করে তৈরি করে শাহিদ 171 ড্রোন। 2018 সালে ইসরায়েল এই ড্রোনগুলোর মধ্যে একটি আটকায় এবং নিশ্চিত করে যে এটি সেন্টিনেলের হুবহু কপি। তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মার্কিন BGM-71 TOW মিসাইল থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করা। এই মিসাইলটি ইরানের সামরিক শক্তির একটি বড় অস্ত্রে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তির বিকাশ। ইরান শুধু বিদেশি প্রযুক্তি কপি করেই থেমে থাকেনি, বরং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনেও সাফল্য দেখিয়েছে। শাহেদ সিরিজ ড্রোন। ইরানের শাহেদ সিরিজ ড্রোন বিশ্বব্যাপী আলোচিত। এই ড্রোনগুলো সাফল্য দেখে চীন ও তুরস্ক একই ধরনের ড্রোন তৈরি করেছে। চীনের সানফ্লাওয়ার 200 এবং তুরস্কের আজাব ড্রোনের সাথে ইরানের শাহেদ ড্রোনের আকর্ষণীয় মিল রয়েছে। 358 মিসাইল। ইরানের তৈরি 358 মিসাইল একটি অত্যাধুনিক অস্ত্র, যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। ল্যান্সেটের মতো নতুন ড্রোন। জানা গেছে ইরান রাশিয়া ল্যান্সেট ড্রোনের মতো একটি নতুন ড্রোন তৈরি করেছে। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ল্যান্সেটের নকশা ও কার্যকারিতা বিশ্লেষণ করে একই ধরনের ড্রোন তৈরি করেছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি একটি দেশের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা, ইরান শুধু অনুকরণ করে না, সৃষ্টিও করে। মোহাম্মদ বিন সালমান তার অঢেল ধন দৌলতের একটা ছোট্ট অংশ দিয়ে $450 মিলিয়ন দিয়ে একটা পেইন্টিং কিনেছিলেন। এই টাকায় 1200টি ল্যাম্বরগিনি, 3টি বোয়িং 747 বা 25টি F-16 যুদ্ধবিমান কেনা সম্ভব ছিল। কিন্তু কেন মোহাম্মদ বিন সালমান এত টাকা একটি পেইন্টিং কেনার জন্য খরচ করলেন? সারা বিশ্ব জানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার পরিবার লাখপতি, কোটিপতি বা শুধু আরবপতি নয়, তারা বিশ্বের সবচেয়ে বড় শাহী পরিবার, যার মোট সম্পদ $1.4 ট্রিলিয়ন। যদি স্থানীয় মুদ্রায় হিসাব করা হয়, তবে এই পরিবারটির সম্পত্তি সৌদি আরবের বাদশাহ সালমান এবং তার পরিবারকে বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিশালী পরিবার বলা যায়। মোহাম্মদ বিন সালমান, যাকে MBS বলা হয়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই পরিবার এতই ধনী যে বিশ্বের সবচেয়ে দামি জিনিসও তাদের কাছে তুচ্ছ। তবে এই টাকা কোথা থেকে আসে? সোজা উত্তর হলো তেল। হ্যাঁ, সৌদি আরবের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সৌদি আরামকো, যা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। এর মার্কেট ভ্যালু $2 ট্রিলিয়ন মধ্যে রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেটের থেকেও বেশি। এর মানে হলো সৌদি আরামকো এমন একটি কোম্পানি যা বিশ্বের কোনো দেশ বা কোম্পানি কিনতে পারবে না। তাহলে MBS এর কাছে এত বিপুল সম্পদ কোথা থেকে আসছে? মোহাম্মদ বিন সালমান সৌদি বাদশাহ সালমানের ছিলেন।
তিনি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী। এমবিএস যেভাবে তার বিপুল সম্পদ খরচ করেন তার কিছু উদাহরণ দেওয়া যাক। প্রথমত, এমবিএস এর শখের মধ্যে পুরানো গাড়ি, প্রাইভেট জেট, সোনার তৈরি আসবাবপত্র এবং স্বর্ণের বাথরুম পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। 2017 সালে তিনি একটি 440 ফুট লম্বা ইয়ট কেনেন, যার মূল্য প্রায় $500 মিলিয়ন। এই ইয়টে 2টি সুইমিং পুল, হট টব, 2টি হেলিপ্যাড, একটি জিম এবং একটি সিনেমা হল রয়েছে। এছাড়া 2014 সালে তিনি একটি পেগাসাস 8 নামে একটি $60 মিলিয়ন ইয়ট কিনেছিলেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে 2015 সালে তিনি ফ্রান্সে একটা বিশাল প্রাসাদ কিনেছিলেন, যার দাম প্রায় $300 মিলিয়ন। এই প্রাসাদটি 630 একর জায়গায় বিস্তৃত। এই প্রাসাদের সবকিছুই আইফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এতে রয়েছে প্রাইভেট সিনেমা, পুল, স্কোয়াশ কোর্ট এবং নাইট ক্লাবও। কিংবদন্তি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি সালভাদোর মুন্ডি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম বলে মনে করা হয় এটিকে। নিলামে $450 মিলিয়ন বিক্রি হয়েছিল সালভাদোর মুন্ডি, কিন্তু কে কিনেছিল ছবিটা তখন তা জানা যায়নি। 2019 সালে জানা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রমোত্তরিতে নাকি স্থান পেয়েছে দা ভিঞ্চির আঁকা ছবি। এমবিএস এর শখের কোনো শেষ নেই এবং তার খরচের পরিমাণও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের জন্য একটি বিস্ময়কর বিষয়। হুথিদের অবিশ্বাস্য শক্তি, MQ-9 রিপার ধ্বংসের চাঞ্চল্যকর রহস্য, হুথিদের ধ্বংসযজ্ঞ, মার্কিন ড্রোনের বিপর্যয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব MQ-9 রিপার ড্রোন একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। কিভাবে হুথিরা মার্কিন সামরিক প্রযুক্তিকে নাস্তানাবুদ করছে, আজ জানবেন সেই অবিশ্বাস্য কাহিনী। একটা যুদ্ধের পটভূমি বদলে যাচ্ছে। 28 ডিসেম্বর 2024 ইয়েমেনের আকাশে গর্জে উঠল এক শক্তিশালী বিস্ফোরণ। হুথিদের ছোঁড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক মনুষ্যবিহীন যুদ্ধ বিমান MQ-9 রিপার। আর এটা মাত্র শুরু। 4 দিনের মধ্যে হুথিরা দ্বিতীয় রিপারকেও মাটিতে নামিয়ে আনল। এটি কি কেবল দুর্ঘটনা নাকি একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল? অপ্রতিরোধ হুথিরা। যখন বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গোপন গোয়েন্দা মিশনে ব্যস্ত, তখন হুথিরা তাদের ড্রোন শিকারের ক্ষমতা বারবার প্রমাণ করছে। নভেম্বর 2023 থেকে 14টি MQ-9 রিপার তারা ধ্বংস করেছে। অবিশ্বাস্য দক্ষতা, নিখুঁত পরিকল্পনা। এটাই কি নতুন সামরিক সুপার পাওয়ারের উত্থান? প্রতিটি রিপারের মূল্য প্রায় $30 মিলিয়ন এবং হুথিদের দাবি অনুযায়ী তারা গত 15 মাসে প্রতি মাসে কমপক্ষে একটি MQ-9 রিপার ভূপাতিত করেছে। হুথিদের কাছে যে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে তার বেশিরভাগই ইয়েমেনের যুদ্ধের আগের সেনাবাহিনীর মজুদ থেকে পাওয়া রাশিয়ান তৈরি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে SS-6 ফাস্টার এবং থাকিব ক্ষেপণাস্ত্র। এছাড়া হুথিরা দাবি করে যে তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র ডিজাইন তৈরি করছে, তবে এসব নকশা আসলে ইরানি অস্ত্রের অনুকরণ বা ইরানের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। উদাহরণ হিসেবে সাইদ 2C ক্ষেপণাস্ত্র, সাকের সিরিজ যা ইরানের 358 ক্ষেপণাস্ত্রের সংস্করণ, এবং বার্ক ক্ষেপণাস্ত্র যা ইরানের টায়ার সিরিজের উপর ভিত্তি করে তৈরি। হুথিরা মার্কিন ড্রোন প্রতিরক্ষায় দুর্বলতা খুঁজে বের করতে এবং আকাশে মার্কিন আধিপত্যকে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। এটি এমন একটি ফাঁক যা অন্য মার্কিন প্রতিপক্ষরাও কাজে লাগানোর চেষ্টা করতে পারে। মার্কিন প্রযুক্তি এখন হুথিদের হাতে। বিশেষজ্ঞরা বলছেন ধ্বংস হওয়া MQ-9 রিপার থেকে গোপন সামরিক তথ্য হুথিদের হাতে চলে যেতে পারে। চীন, রাশিয়া, ইরান সবাই আগ্রহী এই প্রযুক্তি নিয়ে। তাহলে কি আমেরিকার শক্তি হুথিদের মাধ্যমে তাদের শত্রুদের হাতে যাচ্ছে? মার্কিন সাম্রাজ্যের জন্য অশনি সংকেত। বিশ্বের অন্যতম আধুনিক ও ধ্বংসাত্মক ড্রোন MQ-9 রিপার যদি হুথিদের মতো বিদ্রোহীদের কাছে এতটাই দুর্বল হয়, তাহলে মার্কিন সামরিক শক্তির ভবিষ্যৎ কি? মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এখনই যদি রিপারের প্রতিরক্ষা ব্যবস্থা না বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে মার্কিন সামরিক ক্ষমতা আরও বড় ধাক্কা খাবে।
প্রতিশোধ না পরাজয়? হুথিরা কি শুধু MQ-9 রিপার ধ্বংস করেই থেমে থাকবে, নাকি তারা আরো বড় কিছু পরিকল্পনা করছে? 19 ফেব্রুয়ারি তারা একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান এবং MQ-9 রিপার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যদিও হামলা সফল হয়নি, কিন্তু এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন বিপদের ইঙ্গিত নয়? রাফাল বনাম জেট-এনসি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-এনসি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশ যুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-এনসি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জেট-এনসি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-এনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-এনসি আসলে জেট-এনসি বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জেট-এনসি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জেট-এনসি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জেট-এনসি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জেট-এনসির সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরো ভারী অস্ত্র ভাণ্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জেট-এনসি কার্যকর মিড রেঞ্জ লড়াই। তবে জেট-এনসির হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জেট-এনসি যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। জেট-এনসি এখনও তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জেট-এনসির জয়। একটি রাফালের দাম যেখানে $80 থেকে $125 মিলিয়ন, সেখানে জেট-এনসি পাওয়া যায় $40 থেকে $60 মিলিয়ন। তাই যারা পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায় পরিষ্কার আকাশে, দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জেট-এনসিও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জেট-এনসি সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জেট-এনসির গতি? একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা।
বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ, গর্জন।